বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। সবাই আশা করি ভালো আছে এবং নিরাপদে আছে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আসলে ক্লাস করতে গিয়ে যে অভিজ্ঞতাটা হচ্ছে এই করোনাকালীন পরিস্থিতিতে, সত্যিকার অর্থে অনেক অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এটাও একটা অভিজ্ঞতা যে তোমাদের সঙ্গে আমাদের যে অনলাইনে ক্লাস করতে হচ্ছে, সে অনলাইন ক্লাস করতে গিয়ে আমরা একেবারে আমরা যেটা বলি হাড়ে হাড়ে টের পাও। তোমাদেরকে আগেও বলেছি, অনেকবার বলেছি, ম্যাডাম তোমাদের অনেক অনেক ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা যে এত অন্য রকমের এক ভালোবাসা, সেটা আসলে অনলাইন ক্লাস করতে গিয়ে আরও অনেক বেশি বুঝতে পারছি। তোমাদেরকে ছাড়া ক্লাস করা যে কী পরিমাণ কষ্টকর। এই জন্য তোমাদেরকে আবার আমি স্যালুট জানাচ্ছি। তোমাদের জন্যই আমরা, আমাদের জন্যই তোমরা। তোমরা আর আমরা ছাড়া এই যে সময়টুকু আমরা পার করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দিনগুলো শেষ করে খুব দ্রুত আমরা যেন ক্লাসে ফিরতে পারি, সেই দোয়াই করছি। তো চলে যাচ্ছি আমরা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা পড়াবো দ্বিতীয় অধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের প্রথম পত্রে আমরা যে ক্লাসগুলো স্টার্ট করেছি। প্রথম যে ক্লাসগুলো নিলাম সেখানে আমি তোমাদেরকে প্রথম অধ্যায় পড়িয়েছি। এবার আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়, রাষ্ট্র। আমি চেষ্টা করব দ্রুত এই অধ্যায়টা আজকের ক্লাসের মধ্য দিয়ে শেষ করতে। তোমরাও চেষ্টা করবে যে পড়াগুলো যেন তোমরা খেয়াল করার চেষ্টা করবে। তো এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন যেটা রয়েছে, সেটা দুটো বড় প্রশ্ন রয়েছে, তবে আমি আজকে তোমাদেরকে একটি বড় প্রশ্ন পড়াবো আশা রাখছি। তবে এর আগে অনেকগুলো ছোট প্রশ্ন রয়েছে, আমি ধাপে ধাপে সেগুলো তোমাদেরকে বলেই যাচ্ছি। প্রথমেই আমরা রাষ্ট্র নিয়ে পড়বো। রাষ্ট্র কি, রাষ্ট্রের সংজ্ঞা দাও, উপাদান, এগুলো নিয়ে আমরা শুরু করছি। তো রাষ্ট্রটা কি, আমরা আগে যে তোমাদেরকে ছোট প্রশ্ন দিয়েছি সেখানেও কিন্তু লিখেছি রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি। রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়ই হচ্ছে আসলে রাষ্ট্র। রাষ্ট্র নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সব আলোচনার কেন্দ্রবিন্দু। তাহলে এই রাষ্ট্র তো আমরা সবাই চিনি, আমরা সবাই একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, আমরা সবাই একটা স্বাধীন জাতি। তবে এই রাষ্ট্র কি একেবারে শুরু থেকেই কি রাষ্ট্র ছিল? আসলে তা নয়। ধীরে ধীরে এই রাষ্ট্রটা সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। তো রাষ্ট্রটা আসলে কখন সৃষ্টি হয়েছে? তাহলে রাষ্ট্র কখন সৃষ্টি হয়েছে এই নিয়ে আসলে ঐকমত নাই, বিভিন্ন মতভেদ রয়েছে। আসলে কখন কোন সময় থেকে রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে, এটা আসলে ইতিহাসের বিবর্তনে ধীরে ধীরে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। তবে প্রথমেই মানুষ যে কৃষি সভ্যতা শুরু হয়েছিল, কৃষির সঙ্গে মানুষের যখন পরিচয় হয়ে গেল, অর্থাৎ একটা জায়গায় মানুষ যখন থিত হলো, একটা জায়গায় মানুষ স্থিরভাবে যখন যাযাবর জীবন থেকে বেরিয়ে এসে মানুষ যখন একটা জায়গায় স্থিরভাবে বসবাস করা শুরু করলো, অর্থাৎ মেয়েরা যখন পুরুষেরা শিকার করে নিয়ে আসতো, পুরুষরা বিভিন্ন ফল ফ্রুট বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে নিয়ে আসতো, সেই ফলের বীজ থেকে বাড়ির আশেপাশে যে জায়গায় তারা থাকতো যাযাবর জীবনে, সেখানে আশেপাশে যখন তারা এই বীজ বপন করে দেখতে পেল যে গাছ উৎপন্ন হচ্ছে, সেই সময় থেকে আসলে কৃষি সভ্যতা বা মানুষের যে মূল সভ্যতার জীবন সেখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ কৃষিকাজের সঙ্গে মানুষের পরিচয় হলো এবং মানুষ একটা জায়গায় চাষাবাদ করে সেই জায়গা থেকে মানুষ বসবাস করা শুরু করলো। এই হচ্ছে মানুষের সমাজ জীবনের শুরু। সমাজটা মানুষের অনেক আগে থেকেই সৃষ্টি হয়েছে। এই সমাজ জীবন থেকে ধীরে ধীরে মানুষ রাষ্ট্রীয় জীবনে পদার্পণ করেছে। তাহলে এই রাষ্ট্র কি, কাকে বলে, আমরা একটুখানি জেনে নিই। এই সংক্রান্ত আমরা আরও তথ্য জানবো যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন যে মতবাদগুলো রয়েছে, এগুলো সম্পর্কেও তোমাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। তাহলে আমরা জেনে নেই রাষ্ট্রের প্রামাণ্য সংজ্ঞা। রাষ্ট্র বলতে কী বুঝি? আমরা আগেও বলেছি যে বর্তমান সময়ে যে রাষ্ট্র, এইরকম রাষ্ট্র আগে ছিল না। গ্রিসের যে ছোট ছোট নগর রাষ্ট্রগুলো ছিল, আগে ছিল কী ধরনের রাষ্ট্র? তাহলে নগর রাষ্ট্র ছিল, অর্থাৎ ছোট ছোট নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা আগে ছিল। সেই সময় নাগরিকরা যারা সরাসরি শাসন
ব্যবস্থায় অংশগ্রহণ করত, শাসন পরিচালনায় অংশগ্রহণ করত, তাদেরকেই কেবল নাগরিক বলা হতো। তাহলে আমরা প্রামাণ্য সংজ্ঞায় দেখে নেই রাষ্ট্র বলতে কী বোঝায়, আর রাষ্ট্র কেনই বা সৃষ্টি হলো। রাষ্ট্র সৃষ্টির পেছনে বা রাষ্ট্র টিকে থাকার পেছনে এরিস্টটল বলেছেন, দ্য স্টেট এক্সিস্টস টু প্রমোট গুড লাইফ। রাষ্ট্র হচ্ছে উত্তম জীবনের নিশ্চয়তা বিধানের জন্য, কিন্তু রাষ্ট্র টিকে থাকে বলে এরিস্টটল মত প্রকাশ করেছেন। তাহলে এরিস্টটল রাষ্ট্রের সংজ্ঞায় কি বলেছেন দেখো, কতিপয় পরিবার ও গ্রামের সমষ্টি হচ্ছে রাষ্ট্র, যার লক্ষ্য হলো সঠিক স্বয়ংসম্পূর্ণ জীবন গঠন করা। রাষ্ট্রের প্রামাণ্য সংজ্ঞা, এছাড়া আরও প্রামাণ্য সংজ্ঞা রয়েছে, তবে আমরা রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞার কথা যদি বলি, তবে অধ্যাপক গার্নারের সংজ্ঞাটাই আমরা কিন্তু লিখব রাষ্ট্রের প্রামাণ্য সংজ্ঞাটা ভালো করে খেয়াল করে দেখো, একেবারে সহজ এই সংজ্ঞাটা। রাষ্ট্র হলো কম বা বেশি জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যারা বহিঃশত্রুর নিয়ন্ত্রণ মুক্ত থাকে বা নিয়ন্ত্রণ মুক্ত থেকে স্বাধীনভাবে জীবনযাপন করে, এবং যাদের একটি সংগঠিত সরকার রয়েছে যার প্রতি অধিকাংশ অধিবাসী স্বভাবজাতভাবে অনুগত থাকে। তাহলে এই সংজ্ঞাকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি, অধ্যাপক গার্নার কি বলছেন, রাষ্ট্র হচ্ছে এমন একটা জনসমষ্টি, সেটা কম বা বেশি হতে পারে, এমন একটা জনসমষ্টি যারা একটা কি থাকে, নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং তারা স্বাধীন ও মুক্তভাবে বসবাস করে, যাদের একটা নির্দিষ্ট সরকার রয়েছে এবং যে সরকারের প্রতি তারা স্বভাবগতভাবেই অনুগত। তাহলে এখানে এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলেই কিন্তু আমরা রাষ্ট্রের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকেও কিন্তু বের করে নিয়ে আসতে পারি। তাহলে রাষ্ট্রের কী কী উপাদান রয়েছে আমরা জানি, রাষ্ট্রের প্রধান 4টি উপাদান রয়েছে। এই 4টি উপাদান হচ্ছে কি, নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। এই 4টি উপাদানের কথাই কিন্তু গার্নারের সংজ্ঞায় রয়েছে, 4টি উপাদানের নির্দেশই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এই 4টা উপাদানকে, এই প্রধান 4টা উপাদান যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা রাষ্ট্রকে আমরা কখনোই নির্দিষ্ট জনসমষ্টি যদি না থাকে সেখানে আমরা রাষ্ট্র গঠন করতে পারি না বা রাষ্ট্র গঠিত হতে পারে না নির্দিষ্ট জনসমষ্টি ছাড়া। সেই জনসমষ্টি কমও হতে পারে, সেটা বেশি হতে পারে, তবে আয়তন অনুসারে একটা পরিমাণ মতো জনসমষ্টি হলেই কিন্তু ভালো একটা রাষ্ট্রের জন্য। তাহলে আমরা স্থায়ী জনসমষ্টি বা নির্দিষ্ট জনসমষ্টির কথা বললাম রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান হিসেবে। আর দ্বিতীয় যে উপাদান সেটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। একটা রাষ্ট্রের ভূখণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা রাষ্ট্রের জন্য ভূখণ্ড ছাড়া এই জনসমষ্টিটা কোথায় থাকে। তাহলে এই নির্দিষ্ট ভূখণ্ড কী নিয়ে গঠিত হয়, জল, স্থল এবং আকাশ নিয়ে। এর বাইরে রয়েছে কি, এই যে স্থলসীমার কথা বলছি, স্থলের ভেতরে অর্থাৎ মাটির নিচে বা ভূগর্ভস্থ যা কিছু রয়েছে সম্পদ, সব কিছু মিলিয়ে কিন্তু একটা রাষ্ট্রের ভৌগোলিক সীমানা বা একটা রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড। এর আয়তন খুব বেশি বড় হওয়া বা খুব বেশি ছোট হওয়া উচিত নয়, অর্থাৎ একটা ঠিকঠাক মাঝামাঝি টাইপের আয়তনের রাষ্ট্র হওয়াটাই হচ্ছে একটা রাষ্ট্রের জন্য ভালো। তারপর হচ্ছে সরকার। সরকার বলতে আমরা কি বুঝি, একটা রাষ্ট্রের মুখপাত্র বলা হয়ে থাকে সরকারকে। রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছাগুলো প্রকাশিত হয় সরকারের মাধ্যমে। তাহলে একটা রাষ্ট্রের সরকার হচ্ছে একটা রাষ্ট্রের মুখপাত্র। সরকার ছাড়া কখনোই রাষ্ট্র গঠিত হতে পারে না। সরকারের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছাগুলো প্রকাশিত হয়ে থাকে। সরকারি রাষ্ট্রকে কী করে থাকে, রাষ্ট্র তার জনগণ এদেরকে পরিচালনা করে, রাষ্ট্রের লিড দিয়ে থাকে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই সরকার, সার্বভৌমত্ব, যেটা ছাড়া রাষ্ট্রের অস্তিত্বই কল্পনা করা যায় না। সার্বভৌমত্ব রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, যেটার মাধ্যমে একটা রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বলা হয়ে থাকে, যার দ্বারা একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে নিয়ন্ত্রণমুক্ত থাকে, অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে, বহিঃশত্রু আক্রমণ থেকে মুক্ত থাকার যে ক্ষমতা, সেটাই হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌমত্ব কি, সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। তাহলে এই হলো রাষ্ট্রের 4টি অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান উপাদানগুলো। এছাড়াও একটা রাষ্ট্রকে রাষ্ট্র হওয়ার জন্য তার স্থায়িত্ব থাকতে হয়। একটা রাষ্ট্রের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা দীর্ঘদিন স্থায়ী হতে হয়, সে স্থায়িত্ব থাকতে হয়। আর একটা রাষ্ট্র ও অন্য রাষ্ট্র দ্বারা,
একটা রাষ্ট্র যখন স্বাধীন হয় সেটা সেই রাষ্ট্রকে অন্য রাষ্ট্র স্বীকৃতির ব্যাপার রয়েছে। এই জিনিসগুলো হচ্ছে স্থায়িত্ব, স্বীকৃতি, এগুলো হচ্ছে একটা রাষ্ট্রের গৌণ উপাদান। বুঝতে পেরেছ আশা করছি। তাহলে আমরা কিন্তু একটু দ্রুততার সঙ্গে, যেহেতু অনলাইন ক্লাস, এখানে আসলে অনেক বেশি তোমাদেরকে আলোচনা করার সুযোগ কম। আমি তোমাদেরকে ধরে দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি, তোমরা সেই অনুসারে বই নিয়ে বসবে এবং বই নিয়ে বসে যখন বিষয়গুলো পড়বে, এগুলো তোমাদের আগেও পড়া রয়েছে, এই জন্য অনেক বেশি আলোচনার প্রয়োজন নেই বলে আমি মনে করি। তো তোমরা এরপরও যদি ভুলে গিয়ে থাকো, বই নিয়ে অবশ্যই বসবে, শিখবে, তাহলেই কিন্তু পড়াগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে এবং সহজেই তোমরা বুঝতে পারবে। এই গেল আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের উপাদান। এরপর তোমাদের জন্য যে ছোট প্রশ্ন এই চ্যাপ্টারের জন্য শেখার প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্র ও সমাজের সম্পর্ক অথবা পার্থক্য। যে কোনোভাবে প্রশ্নটা আসতে পারে যে রাষ্ট্র ও সমাজের মধ্যে কি সম্পর্ক রয়েছে, আলোচনা করো এরকম। এটা হচ্ছে তোমাদের খ বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন, সেই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এগুলো আসতে পারে। রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্রের উপাদানগুলো কি কি, এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এই প্রশ্নগুলো আসতে পারে। তারপর হচ্ছে রাষ্ট্র সমাজের সম্পর্ক আলোচনা করো, রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো, রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে কি সম্পর্ক রয়েছে, এরকম ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের খ বিভাগের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে তোমরা সহজেই বুঝতে পারো রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য আছে কি, কি মনে হয়? আসলে পার্থক্য রয়েছে। একটা সময় রাষ্ট্র, সমাজ, দেশ, জাতি, এগুলোর মধ্যে কি করা হতো না, পার্থক্য করা হতো না, কিন্তু বর্তমান সময়ে এগুলোর ক্ষেত্রে সুস্পষ্ট পার্থক্য করেই পাঠ আলোচনা করা হয়ে থাকে। এগুলোর মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। তাহলে রাষ্ট্র বড় নাকি সমাজ বড়, কি মনে হয়, কোনটা আগে সৃষ্টি হয়েছে? আমরা কিছুক্ষণ আগেই বলেছি সমাজ আগে সৃষ্টি হয়েছে, মানে সমাজ সৃষ্টি করেছে, তারপর নিজেদের প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে তারা কি করেছে, রাষ্ট্র গঠন করেছে। সমাজের ভেতর থেকে বিভিন্ন রাষ্ট্রগুলো উঠে এসেছে। তাহলে সমাজ আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য একেবারে সুস্পষ্ট। সমাজ হচ্ছে বড়, ঠিক আছে, সমাজের বিস্তৃতি, সমাজের ব্যাপ্তি অনেক বড়। আর এই ক্ষেত্রে আমরা যদি পার্থক্য করতে যাই, ছোটো ছোটো পয়েন্টে দুই একটা পয়েন্ট বা তিন চারটা পয়েন্ট আমরা উপস্থাপন করে এটার কিন্তু পার্থক্য উপস্থাপন করব। প্রথমে একটুখানি ভূমিকা লিখবে যে মানুষ সমাজবদ্ধ জীব, সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করতে পছন্দ করে। এই সমাজবদ্ধ হয়ে বসবাস করার একটা সময়ে কিন্তু মানুষ নিজেদের প্রয়োজনে রাষ্ট্র সৃষ্টি করেছে। এভাবে ছোট্ট করে তোমরা এটার ভূমিকা দিতে পারো। তারপর তোমরা এটাতে পার্থক্যে চলে যাবে যে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। অবশ্যই পরিধিগত পার্থক্য রয়েছে। সমাজের পরিধি অনেক বড়, সমাজের ভিতরে অনেকগুলো রাষ্ট্র রয়েছে। তাহলে রাষ্ট্রের পরিধি ছোট, এভাবে এক লাইন দু লাইন করে লিখে সুন্দরভাবে পার্থক্যগুলোকে উপস্থাপন করবে। উৎপত্তিগত ক্ষেত্রে পার্থক্য, সমাজ একটু আগে বলেছি, সমাজের উৎপত্তি বহু বহু আগে ঘটেছে, রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে সমাজের আরও অনেক পরে। তারপরে সার্বভৌম ক্ষমতার দিক থেকে পার্থক্য রয়েছে। সমাজের কোনো সার্বভৌম ক্ষমতার প্রয়োজন নেই বা সমাজের কোনো সার্বভৌম ক্ষমতা নেই, যেটা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, যেটা একটা রাষ্ট্রকে অন্য রাষ্ট্র থেকে আলাদা করে রাখে এবং একটা রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে এই সার্বভৌমত্ব বা চরম ও চূড়ান্ত ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ভূখণ্ডের প্রয়োজনীয়তা। সমাজের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন পড়ে না, রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। উদ্দেশ্যগত দিক থেকেও পার্থক্য রয়েছে, তারপর গঠনগত দিক থেকে পার্থক্য রয়েছে, স্থায়িত্বের দিকে পার্থক্য রয়েছে। এরকম পয়েন্টগুলো দিয়ে তোমরা দুই লাইন করে লিখে তোমরা এই সমাজ আর রাষ্ট্রের পার্থক্যকে লিখবে। আশা করি বুঝতে পেরেছ এবং প্রশ্নটা রেডি করতে পারবে। যদি কোনো সমস্যা হয় কমেন্টে লিখবে। এরপর আমরা চলে যাচ্ছি, পার্থক্য যেমন রয়েছে, রাষ্ট্র এবং সমাজের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এই দুটো জিনিস একে অপরের পরিপূরক, একে অপরকে পরিপূর্ণতা দান করে। সমাজ এবং রাষ্ট্র নিবিড় সম্পর্কে সম্পর্কযুক্ত, এভাবে দিয়ে তোমরা উপসংহারে শেষ করতে পারো। তাহলে এরপর সমাজ ও রাষ্ট্রকেও সরকার ও রাষ্ট্র এর পার্থক্য তোমরা এভাবে, আমরা যেভাবে আলোচনা করলাম রাষ্ট্র ও সমাজের পার্থক্য, সেভাবে তোমরা রাষ্ট্র আর সরকারের মধ্যে পার্থক্য তুলে ধরবে। রাষ্ট্র আর সরকারের মধ্যে পার্থক্য তুলে ধরতে পারবে না? যদি না পারো আমাকে কমেন্ট বক্সে বলবে,
তোমাদের কমেন্ট লিখে জানাবে। আমার মনে হয় তোমরা যদি একটু চেষ্টা করো, রাষ্ট্র এবং সরকারের পার্থক্য এবং রাষ্ট্র ও ব্যক্তির পার্থক্য নিজেরাই এটা পড়ে তৈরি করতে পারবে। এরপর এই অধ্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী। তোমরা জানো, রাষ্ট্রের দিকে তাকালেই তোমরা রাষ্ট্রের কাজগুলো কিন্তু বুঝে নিতে পারো। হ্যাঁ, রাষ্ট্র কি কি কাজ করে, রাষ্ট্রের কার্যাবলী মানে কি, রাষ্ট্র আমাদের জন্য, নাগরিকদের জন্য কি কি কাজ সমাধান করে থাকে, কি কি কাজ করে থাকে, কি কি কাজ পরিচালনা করে থাকে। রাষ্ট্রের কাজকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু রাষ্ট্রের দুই ধরনের কাজ দেখতে পাই। রাষ্ট্রের দুই ধরনের কাজ কি, একটা হচ্ছে অপরিহার্য কাজ আর একটা হচ্ছে গৌণ কাজ, অর্থাৎ একটা হচ্ছে মুখ্য কাজ আর একটা হচ্ছে গৌণ কাজ। ঠিক আছে, তাহলে রাষ্ট্রের অপরিহার্য মানে কি, মূল কাজগুলো, রাষ্ট্রের মূল কাজগুলো কি। আমরা জানি যে বর্তমান সময়ে রাষ্ট্রগুলো মানুষের কল্যাণের জন্য যত বেশি সম্ভব কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু এর ভেতরেও এগুলো হচ্ছে রাষ্ট্রের কল্যাণমূলক কাজ। এর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু তার নাগরিকদের জন্য কিছু মূল কাজ করেই থাকে। সেটা কি, রাষ্ট্রকে রক্ষা করা, সুরক্ষা করা। হ্যাঁ, তাহলে দেশ রক্ষা হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কাজের মধ্যে অন্যতম কাজ। অর্থাৎ এই একটা অন্য রাষ্ট্র থেকে নিজের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য রাষ্ট্র যে কার্যগুলো পরিচালনা করে সেগুলো হচ্ছে রাষ্ট্রের দেশ রক্ষার কাজের অন্তর্ভুক্ত। এই জন্য রাষ্ট্র কী করে, সেনাবাহিনী গঠন করে থাকে, সেনাবাহিনী, নৌবাহিনী, তারপরে বিমান বাহিনী, এই যে প্রতিরক্ষা বাহিনী গঠন করে রাষ্ট্র যে তার আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা সহ রাষ্ট্র কি করে থাকে, বহির্রাষ্ট্র থেকে নিজের রাষ্ট্রের স্বাধীনতা রক্ষায় যে কাজ করে থাকে সেটা হচ্ছে রাষ্ট্রের দেশ রক্ষামূলক কাজ, এবং সেটা হচ্ছে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাহলে বহির্রাষ্ট্র থেকে রাষ্ট্র দেশকে রক্ষা করায় যেমন কাজ করে থাকে, তেমনি আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষাও কিন্তু রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আমরা জানি যে রাষ্ট্রের ভেতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হয়েই থাকে, চলছে, বিভিন্ন রকমের অনিয়ম, দুর্নীতি, ঝামেলা, ঝগড়াঝাঁটি, মামলা মোকদ্দমা, সন্ত্রাস, হ্যাঁ, এরকম অনেক ধরনের বিশৃঙ্খল কাজ রাষ্ট্রের নাগরিকরা করে থাকে। আর এই শান্তি শৃঙ্খলা এসব থেকে বাঁচিয়ে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য রাষ্ট্র যে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলামূলক কাজ করে থাকে সেটা হচ্ছে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অপরিহার্য কাজের মধ্যে একটি। তারপর হচ্ছে প্রশাসন সংক্রান্ত কাজ রাষ্ট্র করে থাকে। প্রশাসনিক কাজ তো রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, রাষ্ট্রের শাসন বিভাগই কাজ করে যাচ্ছে রাষ্ট্রের শাসন সংক্রান্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কাজগুলো করার জন্য, এগুলো রাষ্ট্রের অন্যতম অপরিহার্য কাজ। তারপর হচ্ছে পররাষ্ট্র বিষয়ক কাজ, অন্য রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের ভেতরের সম্পর্ক স্থাপন, তারপর রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের সহযোগিতার জন্য বহির্বিশ্বের সঙ্গে রাষ্ট্রের যে সুসম্পর্ক বজায় রাখতে হয় সে সংক্রান্ত কাজগুলো, চুক্তি সম্পাদন থেকে ধরে বৈদেশিক বাণিজ্য থেকে ধরে এই যে বিভিন্ন রকমের কাজগুলো রাষ্ট্র করে থাকে, এগুলো রাষ্ট্রের অপরিহার্য কাজের মধ্যে অন্যতম। তারপর হচ্ছে আইন প্রণয়ন করা, বিচার সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করা। হ্যাঁ, কারণ একটা রাষ্ট্রের সময় তো বসে থাকে না, সময় এগিয়ে চলেছে, সময়ের সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলারও উন্নতি করতে হয় এবং নিত্য নতুন আইন প্রণয়ন করতে হয়। এরকম আইন শৃঙ্খলাজনিত কাজগুলো এবং বিচার সংক্রান্ত কাজগুলো, আইন প্রণয়ন, আইন বাস্তবায়ন, বিচার সংক্রান্ত কাজ, এই কাজগুলো রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অপরিহার্য কার্যাবলীর অন্তর্ভুক্ত কাজ। অর্থনৈতিক কার্যাবলী রাষ্ট্র সম্পাদন করে থাকে। আমরা সবাই জানি বাজেট প্রণয়ন করা রাষ্ট্রের অন্যতম কাজ, অর্থনৈতিক কাজ। এই অর্থনৈতিক কাজ এছাড়াও আরও অনেক ধরনের অর্থনৈতিক কার্যাবলী রাষ্ট্রে সম্পাদন করতে হয়, এগুলো রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী। এরকম আরও কাজ হচ্ছে কি, রাষ্ট্রের অধিকার সংরক্ষণমূলক কাজ, নাগরিকদেরকে অধিকার দেয়া, মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করা রাষ্ট্রের অন্যতম অপরিহার্য কাজের মধ্যে একটি। তাহলে এরকম যে কাজগুলো রয়েছে এগুলো হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কাজ। রাষ্ট্রের গৌণ কাজ কোনগুলো, তাহলে গৌণ বা ঐচ্ছিক কাজ রয়েছে। আমরা জানি বর্তমান রাষ্ট্রগুলো কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্রগুলো রাষ্ট্রের সক্ষমতা অনুসারে যে রাষ্ট্রের যতটুকু ক্ষমতা রয়েছে সেই রাষ্ট্রের ততটুকু ক্ষমতা দিয়ে রাষ্ট্রগুলো চেষ্টা করে নাগরিকের সর্বোচ্চ
সুফল বয়ে নিয়ে আসছে নাগরিক জীবনে। নাগরিক জীবনকে কত বেশি দেয়া যায়, নাগরিকদেরকে কত বেশি সুযোগ সুবিধা দেয়া যায়, সেটাই হচ্ছে বর্তমানে কল্যাণমূলক রাষ্ট্রগুলোর অন্যতম চাওয়া। সেই হিসেবে রাষ্ট্র অনেকগুলো ঐচ্ছিক কাজ করে থাকে নাগরিক জীবন মানের উন্নয়ন ঘটানোর জন্য। সেই কাজগুলো হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কাজগুলোর মধ্যে রয়েছে। তাহলে এই ঐচ্ছিক কাজগুলো কি কি দেখো তোমাদের। রাষ্ট্রের ঐচ্ছিক কাজগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শিক্ষা সংক্রান্ত কাজ। নাগরিকদের এই যে আমরা বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা দেয়া, শিক্ষা প্রদান করা, রাষ্ট্রের শিক্ষিত জনসাধারণের হার বাড়ানো, এগুলো হচ্ছে কারণ একটা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়নের মাপকাঠি আসলে নির্ধারণ করা যায় না। এই জন্য যে রাষ্ট্র তার জাতিকে যত বেশি শিক্ষিত করতে পারবে, সে জাতি তত বেশি উন্নত বলে বিবেচিত হবে। এজন্য শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজের মধ্যে অন্যতম। জনস্বাস্থ্য সংরক্ষণ করা, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ, তাই না? তাহলে সুস্বাস্থ্য যত বেশি মেনটেন করা যাবে রাষ্ট্রের নাগরিকদের, সেই রাষ্ট্র তত বেশি সুস্বাস্থ্যগত জাতি হিসেবে গড়ে উঠবে। না হলে তো দুর্বল জাতি থেকে যাবে। তাহলে এই সুস্বাস্থ্য রক্ষার জন্য রাষ্ট্র অনেক ধরনের কাজ করে থাকে। যেমন ধরো তোমাদের বিভিন্ন হাসপাতাল গঠন করা, সেখানে সুযোগ সুবিধাদি দেয়া, এছাড়া সম্পূর্ণ জাতিকে স্বাস্থ্যের অধিকার পাওয়ার নিশ্চয়তা বিধান করা, এগুলো রাষ্ট্রের অন্যতম ঐচ্ছিক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো, একটা রাষ্ট্রের উন্নতির মাপকাঠি হচ্ছে তার যোগাযোগ ব্যবস্থা। পুরো জাতিকে যদি সংযুক্ত রাখা যায়, তাহলে কিন্তু একটা রাষ্ট্রের উন্নয়ন ঘটানো খুব সহজ হয়ে যায়। একেবারে কেন্দ্র থেকে রাষ্ট্রের প্রতি কোনায় কোনায় যোগাযোগ স্থাপন করা, যোগাযোগ তৈরি করা, এটা রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। তাহলে যোগাযোগের মধ্যে কি পড়ছে? তোমার রাস্তাঘাট তৈরি করা, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন যানবাহন, এগুলো যত বেশি তৈরি করা এবং এগুলোর যত বেশি সুসমন্বয় করে এগুলোকে ব্যবহার করাই হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আমরা যে কথাবার্তা বলি, বিভিন্ন যোগাযোগ মাধ্যম এখানেও রয়েছে, মিডিয়া, এগুলোও কিন্তু যোগাযোগের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে শিল্প বাণিজ্যের সম্প্রসারণ করা, কৃষির উন্নয়ন করা, শ্রমিকদের কল্যাণ সাধন করা, দুর্যোগ মোকাবেলায় এক কার্যকরী ব্যবস্থাপনা গ্রহণ করা, তার সামাজিক নিরাপত্তা বিধান করা, চিত্ত বিনোদন করা, সেবামূলক কার্যক্রম পরিচালনা করা, এগুলো হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীগুলোর মধ্যে অন্যতম বিষয়। বুঝতে পেরেছ নিশ্চয়ই যে রাষ্ট্রের অপরিহার্য এবং ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে কোন কোন কার্যাবলীগুলো রয়েছে। তোমরা একটু খেয়াল করলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে। তাহলে এইভাবে এই প্রশ্নগুলোর জন্য রাষ্ট্রের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নের উত্তরে অপরিহার্য কার্যাবলী এবং ঐচ্ছিক কার্যাবলীর মাধ্যমে প্রশ্নটার জন্য প্রস্তুত থাকবে এবং সেভাবেই রাষ্ট্রের কার্যাবলীকে উপস্থাপন করবে। এরপরে রয়েছে এই চ্যাপ্টারের আরেকটা ছোট প্রশ্ন আকারে এসে থাকে তোমাদের, কল্যাণমূলক রাষ্ট্র বলতে কি বুঝো? কল্যাণমূলক রাষ্ট্র নিয়ে আমরা একটু আগেই বলছি। কল্যাণমূলক রাষ্ট্র কথার মধ্যেই কিন্তু কল্যাণমূলক কি, রাষ্ট্র কি, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ যে রাষ্ট্র নাগরিকদের কত বেশি কল্যাণ বয়ে আনতে চায় বা কত বেশি কল্যাণ দিতে চায়, কত বেশি কল্যাণ সাধন করতে পারে, তার উপরে কিন্তু নির্ভর করছে। অর্থাৎ একটা রাষ্ট্রকে কখন আমরা কল্যাণমূলক রাষ্ট্র বলছি? যখন একটা রাষ্ট্র তার জনসাধারণের সার্বিক মঙ্গল, সার্বজনীন কল্যাণ সাধন করতে চাইছে এবং সেই লক্ষ্যে কার্য সম্পাদন করছে, সেই রাষ্ট্রগুলোকেই আমরা কল্যাণমূলক রাষ্ট্র বলে থাকি। অর্থাৎ নাগরিকের কল্যাণ জন্য, সর্বাধিক কল্যাণ সাধনের জন্য, সর্বাধিক মঙ্গল কামনা করার জন্য রাষ্ট্র যখন উদ্যোগী হয়, রাষ্ট্র যখন কার্যক্রম পরিচালনা করতে থাকে, তখন সেই রাষ্ট্রগুলোকে আমরা বলে থাকি কল্যাণমূলক রাষ্ট্র। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটা প্রামাণ্য সংজ্ঞা শুনতে চাই বা দেখতে চাই, তাহলে আমরা সেটা বলে রাখি কল্যাণমূলক রাষ্ট্র বলতে কি বোঝায়। স্লেসিঙ্গার যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হচ্ছে, জনকল্যাণমূলক রাষ্ট্র এমন একটি ব্যবস্থা যেখানে সরকার নাগরিকের কর্মসংস্থান, অর্থ উপার্জন, শিক্ষা লাভ, চিকিৎসার সুযোগ
সামাজিক নিরাপত্তা এবং বাসস্থানের সুবিধা প্রদান করে। তাহলে সংজ্ঞা বিশ্লেষণে আমরা বুঝতে পারি যে রাষ্ট্রের মৌলিক অধিকার সহ অন্যান্য অধিকার কোন রাষ্ট্র কত বেশি দিতে উদ্যোগী এবং পারঙ্গম তার উপর নির্ভর করছে জনকল্যাণমূলক রাষ্ট্র বলতে কি বোঝায়। তাহলে এখন আমরা বাংলাদেশকে কোন ধরনের রাষ্ট্র বলবো, আর এই সংজ্ঞা বিশ্লেষণ করলে কল্যাণমূলক রাষ্ট্রের কি বৈশিষ্ট্য আমরা দাঁড় করাতে পারি। জনকল্যাণমূলক রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো বা কল্যাণমূলক রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে জনকল্যাণের দিকে ধাবিত থাকা, তারপর হচ্ছে ব্যক্তি স্বাধীনতাকে প্রায়োরিটি দেয়া, ব্যক্তি স্বাধীনতা কে কি করা, সুনির্দিষ্ট করা, ব্যক্তি স্বাধীনতা দেয়া, সর্বোচ্চ ব্যক্তি স্বাধীনতাকে সুনিশ্চিত করা। তারপর হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, যেখানে সরকারি এবং বেসরকারি অর্থ ব্যবস্থাপনার সমন্বয় রয়েছে, সুসমন্বয় ঘটেছে, সেই ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। সরকারি অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে বেসরকারি অর্থনৈতিক ব্যবস্থাও একযোগে চলছে, সেই ধরনের ব্যবস্থাকে আমরা কি বলি, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে থাকি। একচেটিয়া ব্যবস্থার অনুপস্থিতি, একচেটিয়া ভাবে কেউ ধনী থেকে ধনীতর হবে সেটা হবে না, সেই জায়গাগুলোকে রাষ্ট্র কি করবে, মিনিমাইজ করবে, সেই জায়গাগুলোকে রাষ্ট্র চেক দেবে, ব্যালেন্স করবে, সেইভাবে একটা রাষ্ট্র সকলের জন্য কল্যাণের ব্যবস্থা করবে, তবে সেটাকে আমরা কল্যাণমূলক রাষ্ট্র বলবো। মৌলিক অধিকারগুলোকে সংরক্ষণের সর্বোচ্চ প্রচেষ্টা করবে, মৌলিক চাহিদাগুলো পূরণের চেষ্টা করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার দিকেই এগিয়ে যাবে বা ব্যবস্থাপনা করবে। এই ধরনের ব্যবস্থাগুলো যখন আমরা দেখব, এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা একটা রাষ্ট্রের মধ্যে দেখতে পাবো, তখন আমরা বলতে পারবো যে এটা একটা জনকল্যাণমূলক রাষ্ট্র। তাহলে এই জনকল্যাণমূলক ব্যবস্থাগুলো যখন আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা এবার বিশ্লেষণ করতে পারবো যে বাংলাদেশ কি আসলে জনকল্যাণমূলক রাষ্ট্র। এই প্রশ্ন ছোট প্রশ্ন, অর্থাৎ তোমাদের খ বিভাগের প্রশ্নের জন্য হয়ে থাকতে পারে যে বাংলাদেশ কি কল্যাণমূলক রাষ্ট্র, ব্যাখ্যা। তাহলে তোমরা নিশ্চয়ই আমরা এতক্ষণ যে কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো বলেছি তার আঙ্গিকে ব্যাখ্যা করতে পারবে। তারপর আমি একটুখানি বলে দিচ্ছি, বাংলাদেশও পরিপূর্ণভাবে কল্যাণমূলক রাষ্ট্র, একেবারে পূর্ণাঙ্গভাবে কল্যাণমূলক রাষ্ট্র যদি নাও হয়, তাও কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্রের পথেই হাঁটছে। কারণ কি, বাংলাদেশের নাগরিকের জন্য তার বাংলাদেশের সক্ষমতা অনুসারে বাংলাদেশের যতটুকু ক্ষমতা রয়েছে, যতটুকু তার অবস্থা রয়েছে, তার উপর ভিত্তি করে বাংলাদেশ তার নাগরিকের জন্য সর্বোচ্চ মৌলিক অধিকারগুলো দেওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, বিধবা ভাতা বলি আমরা, বৃদ্ধদের জন্য ভাতা, অবসর ভাতা, এরকম বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা, চিত্ত বিনোদনের ব্যবস্থা করা, সেবাধর্মী কার্যাবলী, এরকম বিভিন্ন কার্যাবলী কিন্তু বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে তার নাগরিকদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য। তো শিক্ষার বিস্তারে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে রয়েছে। তারপরে সামাজিকভাবে বিভিন্ন সাহায্য, সামাজিক নিরাপত্তার কর্মসূচি গ্রহণ করা, এগুলো বাংলাদেশ কিন্তু গ্রহণ করে যাচ্ছে। তাহলে সে অনুসারে আমরা বলতে পারি যে বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্রের পথেই হাঁটছে। পূর্ণাঙ্গভাবে কল্যাণমূলক রাষ্ট্রের উপাধি দিতে না পারলেও আমরা বলবো যে বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্রের পথে এগিয়ে চলেছে। বাংলাদেশের বিভিন্ন যে কর্মসূচি রয়েছে, এইসব কর্মসূচি দেখে আমরা এটাই উপসংহারে বলতে পারি। তাহলে আজকে আমাদের যে ক্লাস আমরা করলাম, এই ক্লাস অনুসারে আমরা বলতে পারি যে আমরা অনেকগুলো ছোট প্রশ্ন আলোচনা করেছি। সেই সঙ্গে তোমরা রাষ্ট্র এবং রাষ্ট্রের সংজ্ঞা ও রাষ্ট্রের উপাদানগুলো কি কি সেটা এই প্রশ্নটাকে তোমরা একটু বড় প্রশ্ন আকারে শিখতে পারো, আর রাষ্ট্রের কার্যাবলী কি সেটা নিয়েও তোমরা একটা বড় প্রশ্ন আকারে শিখতে পারো। তো আজকের মতো আমার মনে হয় আর ক্লাসকে আমরা বোধহয় দীর্ঘায়িত করতে পারছি না। পরের ক্লাসে আমরা অবশ্যই রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।